COC. Okay. Now what is COC? COC, silent pronoun. What is the silent pronoun? We call it general organic chemistry. Okay. Now এর আগে একটা চ্যাপ্টার আছে অলরেডি। তো আমরা কোথা থেকে শুরু করছি? এটা দেখো, একটা অর্গানিক রিঅ্যাকশন আছে। হ্যাঁ, এ বি প্লাস সি এর সাথে রিঅ্যাক্ট করা হয়। এবার এখানে কি হয়, এ এর সাথে সি থাকছে, বিটা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো বেসিক অর্গানিকে কি হয়, সব কোভ্যালেন্ট বন্ড। ওকে, সমস্ত বন্ডিং কি বন্ডিং? কোভ্যালেন্ট বন্ডিং। তো কোভ্যালেন্ট বন্ডিং এ কি হয়, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি কোভ্যালেন্ট বন্ডিং জিনিসটা কি নাকি, একটা শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস থাকে। এ একটা ইলেকট্রন দিয়েছে, এ একটা ইলেকট্রন দিয়েছে, দিয়ে সেই বন্ডটা তৈরি হয়েছে। কথা হচ্ছে যে এখানে কি হলো, এ এর সাথে বি ছিল, সিটা আলাদা ছিল, সি বন্ড করে নিল, আর বিটা আলাদা হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি হলো, এখানে একবার হলো, দেখো একবার হলো কি, ফার্স্টে ব্রেকিং অফ বন্ড। ওকে, এই যে এই বন্ডটা সেটা ভাঙলো, তাই না? এ বি এর যে বন্ডটা ছিল সেটা তো ভেঙে গেল, এবং এ বি বন্ড ভেঙে গিয়ে কি তৈরি হয়ে গেল, এসি বন্ড তৈরি হয়ে গেল। সুতরাং এ বি বন্ডটা ব্রেক হলো, আর একটা কি হলো, ফরমেশন অফ বন্ড, সেটাও হলো। সেটা হচ্ছে এসি বন্ড ফর্ম হয়ে গেল। ওকে, এবি বন্ড ফর্ম হলো, এসি বন্ড, সরি এবি বন্ড ভেঙে গেল, এসি বন্ড জুড়ে গেল। সো এইটাই হচ্ছে পুরো অর্গানিক হেলথ, যে ব্রেকিং অফ বন্ড অ্যান্ড ফর্মেশন অফ বন্ড। বন্ড কিভাবে ভাঙছে, বন্ড কিভাবে জুড়ছে, সেটা হচ্ছে পুরো অর্গানিক কেমিস্ট্রিটা। এবার এখানে আমরা কার বন্ড ভাঙা নিয়ে কথা বলি বেশিরভাগ, কার্বনের। কার্বন এবং হাইড্রোজেনেরই কেমিস্ট্রি পুরোটা। ঠিক আছে, এবার হাইড্রোজেন তো একটা বেশি বন্ড বানাতে পারে, সুতরাং হাইড্রোজেনের থেকে আমরা বেশিরভাগ কার্বনের কাজ করি। ওকে, এবার টকিং অ্যাবাউট কার্বন, যেটা অর্গানিক কেমিস্ট্রিতেও বলেছিলাম, যে কার্বনের কনফিগারেশন কত হয়, 1:2, 2:2, 2p1, রাইট? সো এই ভ্যালেন্স শেলটা কি, ভ্যালেন্স শেল হচ্ছে 2:2 and 2p1, রাইট? এবার কি হয়, এই যে 2s, এগুলো সব বলা আছে কেমিক্যাল বন্ডিং এ, বাট আরেকবার বলছি, এই যে 2s আর 2p যে এনার্জি গ্যাপটা না, সেটা খুবই কম হয়। ঠিক আছে, হয়তো অ্যাপ্রক্স 15 থেকে 20 কিলো জুল পার মোল, এবং এই পরিমাণ এনার্জিটা রুম টেম্পারেচারে অ্যাভেলেবেল থাকে। সেজন্য কি হয়, এই ইলেকট্রনটা জাম্প করে, সরি 2:2p2 না, কার্বন কি লিখছি আমি, ঠিক আছে, 2:2p2 হয়ে যায়। এবং এই ইলেকট্রনটা যখন এখান থেকে এই যে জাম্প করে এখানে চলে যায় না, এই যে জাম্পটা করেছে, এখান থেকে কোথায় চলে যাচ্ছে, এইখানে। কেন জাম্প করতে পারছে, বিকজ এনার্জি গ্যাপটা খুব কম আছে। এবং কি চেহারা হয়ে যাচ্ছে তারপরে, এরকম, তাই তো? এবং এখন এখানে কটা আনপেয়ার ইলেকট্রন, 4টে, তাই না? সুতরাং প্রত্যেকটা কার্বন কিন্তু সবসময় 4টে করে বন্ড বানাতে পারে। সাপোজ 4টে হাইড্রোজেনের সাথে 4টে করে তারা বন্ড বানাতে পারে। সুতরাং কার্বন কটা বন্ড বানায়, 4টে। এটা হচ্ছে কার্বন ইন গ্রাউন্ড স্টেট, সিএক্স, আর এটা হচ্ছে কার্বন ইন এক্সাইটেড স্টেট। ওকে, কার্বনের এক্সাইটেড স্টেটটাই আমরা কনসিডার করি, বিকজ কেন, এই যে ট্রান্সফরমেশন অফ দ্য ইলেকট্রন, সেটা রুম টেম্পারেচারেই হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য কার্বন সবসময় 4টে করে বন্ড বানায়। ওকে, এটা হলো প্রথম কথা। ঠিক আছে? না, যেটা বলছি যে প্রত্যেকটা অর্গানিক রিয়াকশনে কি হয়, দেখতে পাবে যে বন্ড ব্রেকিং হচ্ছে আর বন্ড মেকিং হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে বন্ড ব্রেকিং কত টাইপের হয়। ঠিক আছে, বন্ড ব্রেকিং এর কতগুলো প্রসেস হয়, বা অনেক জায়গায় লেখা থাকে যে ক্লিভেজ।
ক্লিভেজ মানে কি? ভেঙে যাওয়া। ঠিক আছে? আরেকটা কি লেখা থাকে? সেটা হচ্ছে তোমার ফিউশন। ওকে, এতগুলো টার্মিনোলজি হয় এটার পেছনে। এবার এটা দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে কিরকম, হোমোলাইটিক, আরেকটাকে বলা হয় হেটারোলাইটিক। ওকে, হোমোলাইটিক ব্রেকিং বা হোমোলাইটিক ফিউশন অথবা হেটারোলাইটিক ফিউশন। সাপোজ এ আর বি এর একটা বন্ড আছে। হ্যাঁ, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আমি এটাতে কোনোটা এক্সটার্নাল এনার্জি দিলাম। কিরকম এনার্জি? সাপোজ ধরো রেডিয়েশন দিলাম। ঠিক আছে? লাইট এনার্জি। লাইট এনার্জি দিলে কি হলো, এই যে শেয়ার পেয়ার অফ ইলেকট্রনস আছে, এখানে কটা ইলেকট্রন আছে? দুটো। সো বন্ডটা যখন তৈরি হয়েছিল তখন এও একটা ইলেকট্রন দিয়েছিল, বিও একটা ইলেকট্রন দিয়েছিল, তাই তো? এবার যখন হোমোলিসিস হচ্ছে তখন কি হয়, এ আবার নিজের ইলেকট্রনটা নিয়ে নেয়, আর বিও আবার নিজের ইলেকট্রনটা নিয়ে নেয়। বন্ডটা ভেঙে গেল, কিন্তু যেমন ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন হয়ে বন্ডটা তৈরি হয়েছিল, তেমনি ভাঙার পরে একটা একটা ইলেকট্রন নিয়ে নিল। তাই না? এটা কাইন্ড অফ মিউচুয়াল ডিভোর্স। এও নিয়ে নিল, ও নিয়ে নিল। কিন্তু হেটারোলাইটিক ইমেজের ক্ষেত্রে সেটা হয় না। ঠিক আছে? সাপোজ এ বি আছে। এবার সাপোজ আমি ধরে নিলাম বি এর ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি। ইলেকট্রোনেগেটিভিটি কাই দিয়ে লেখে, কাই বি লেফট ধরে নিলাম, কাই এ। ঠিক আছে? বি এর ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি, তার মানে কি শেয়ার পেয়ার অফ ইলেকট্রনসটা বি এর দিকে থাকবে। এবং এই বন্ডটা যদি ভেঙে যায়, সাপোজ ভেঙে গেল, তখন বন্ডেড ইলেকট্রন পেয়ারটা কার দিকে চলে আসবে? বি এর দিকে চলে আসবে। তার মানে বি হয়ে যাবে ক্যাটায়ন, আর এ হয়ে যাবে অ্যানায়ন। ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এটাকে কি বলি আমরা? হোমোলিটিক ফিশন। এটাকে বলি আমরা হেটারোলাইটিক ফিশন। এখানটায় ইলেকট্রন একটা কোন দিকে আসছে? যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার দিকে আসছে। ঠিক আছে? লাইক সাপোজ আমরা এখানে বলতে পারি অক্সিজেন, ফ্লুইড, নাইট্রোজেন। ওরা যদি কারোর সাথে বন্ডেড থাকে, তাহলে হেটারোলাইটিক ফিশন হলে মাইনাস চার্জটা ওদের মাথায় আসবে, প্লাস চার্জটা কার্বনের মাথায় চলে যাবে। বা অন্য কোনো ইলেকট্রোপজিটিভ অ্যাটম যদি থাকে তাদের মাথায় চলে যাবে। সো এখানে একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে এ বি যদি এরকম একটা অ্যাটম থাকে, হ্যাঁ, সেটাকে আমরা হোমোলিটিক ফিশন বললাম। এ আর বি এরকম করে ভেঙে দিলাম। ঠিক আছে? এই এটাকে সাপোজ এ প্লাস বানিয়ে দিলাম, আর বিটাকে বি মাইনাস বানিয়ে দিলাম। দিয়ে এদেরকে জুড়ে দিলাম, এ প্লাস আর বি মাইনাস, এভাবে থাকবে। এবার এই যে এনার্জিটা, এটাকে কি বলা হয়? এটা কি, এই যে বন্ডটা, হ্যাঁ, এই বন্ডটা যদি আমাদের ভাঙতে হয়, এই হোমোলিটিক ফিশন করাতে হয়, তাহলে কতটা এনার্জি দিতে হবে? এই বন্ডটা তৈরি করতে যতটা এনার্জি লেগেছিল, তাই না? বন্ডটা তৈরি করতে যতটা এনার্জি দিয়েছিলাম, ভাঙতেও কিন্তু ততটা এনার্জি লাগবে না? সো দিস ইজ কল্ড বন্ড এনার্জি। ওকে, বন্ড এনার্জি। নাও এই প্রসেসটাকে কি বলে? সাপোজ এ র্যাডিকাল একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, এ র্যাডিকালটা, এটাকে র্যাডিকাল বলে বাই দ্য ওয়ে। এই যে পজিটিভ ডট গুলো আছে না, এটা হচ্ছে র্যাডিকাল। ওকে, নাও এ র্যাডিকাল, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তো এ প্লাস হচ্ছে, তাই না? তাহলে এই প্রসেসটাকে কি বলে? ইলেকট্রন ইউজ করার প্রসেসটাকে আয়নাইজেশন এনার্জি, তাই তো? আয়নাইজেশন এনার্জি দিয়ে একটা ইলেকট্রন ছাড়ছে। আবার বি র্যাডিকাল, সে আরো একটা ইলেকট্রন নিয়ে মাইনাস চার্জ আসছে, এটাকে কি বলবো আমরা? ইলেকট্রন গেইন এনথালপি, রাইট? সো এবং লাস্টে এই প্রসেসটার নাম কি? এই যে এইরকম প্রসেসটা হলো এ প্লাস আর বি মাইনাস। এই যে তারা একসাথে আছে আয়ন পেয়ারটা, আমরা তো জানি না যে পজিটিভ নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করো। সুতরাং আমরা বলতে পারি যে এই যে এ প্লাস আর বি মাইনাস, এরা wants to come closer, but we separated
the ions by giving ল্যাটিস এনার্জি। ওকে, যেহেতু আপনার সলিড স্টেট প্রপার্টি, ঠিক আছে, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি খুব ভালো। সাপোজ NaCl, ওকে, NaCl কে ভাঙলে কি পাই? Na প্লাস আর Cl মাইনাস, তাই তো? নেচারে সবসময় NaCl সলিড পাওয়া যায় ক্রিস্টাল ফর্মে, ওকে, বাট সাপোজ এই NaCl টাকে যদি ভেঙে আমাদেরকে এই Na প্লাস আর Cl মাইনাস তৈরি করতে হয়, তাহলে এটা কোথায় একটা শুনেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, যে নিউ ইয়র্ক সিটিতে, হ্যাঁ, যে ইলেকট্রিসিটিটা ইউজ হয় পুরো শহরে, তত পরিমাণ ইলেকট্রিসিটি দিতে হবে, তবে এই একটা NaCl এর বন্ড ভাঙা যায়। জাস্ট ইমাজিন কতটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লাগে টু ডিসোসিয়েট এ বন্ড। বলছি যে এই যে NaCl এর যে বন্ডটা আছে না, একটা আয়নিক বন্ড। ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন ভেঙে গিয়ে Cl এর মাথায় নেগেটিভ চার্জ আসছে, সোডিয়ামের মাথায় পজিটিভ চার্জ আসছে, যেটা একটু আগেই বললাম। এই ভাঙলে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার মাথায় নেগেটিভ চার্জ আসবে, আরেকজনের মাথায় পজিটিভ চার্জ আসবে। এই যে এইটা ভাঙতে, এই কি বললাম, এই বন্ড ভাঙতে কি এনার্জি দিতে হবে? বন্ড এনার্জি দিতে হবে তো, হ্যাঁ, বন্ড এনার্জি দিয়ে র্যাডিকাল তৈরি করবো। তারপরে এই যে যার ইলেকট্রোনেগেটিভিটি কম, সে তো ইলেকট্রন রাখতে চাইবে না নিজের মাথায়, সে কি চাইবে? আর একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আমি ক্যাটায়নে কনভার্ট হয়ে যাবো। আর যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সে কি চাইবে? আরেকটা ইলেকট্রন গেইন করতে, গেইন করে এই বি মাইনাস হতে চাইবে। হ্যাঁ, এবার কথা হচ্ছে, এই যে পজিটিভ নেগেটিভ চার্জ, তারা তো একে অপরকে অ্যাট্রাক্ট করে সবসময়, কিন্তু এক্ষেত্রে করতে দিচ্ছি না, বিকজ আমরা তাদেরকে একটা এনার্জি দিয়ে রেখেছি আগে থেকে, যেটা হচ্ছে ল্যাটিস এনার্জি। ঠিক আছে, সেটা আমি বলতে চাইছি যে যে কোনো ল্যাটিস যেগুলো হয় না, আয়নিক ল্যাটিস, লাইক NaCl, সিলিকন ক্লোরাইড, KCl, দুটো আয়নিক ল্যাটিস আছে না, ওদের একটা ল্যাটিস এনার্জি থাকে। আমাকে যদি ভাঙতে হয়, তাহলে ল্যাটিস এনার্জি পরিমাণ তাদেরকে এনার্জি দিতে হবে। এবং NaCl এর ল্যাটিস এনার্জিটা এতই বেশি যে নিউ ইয়র্ক সিটিতে মোটামুটি একদিন যা কারেন্ট ইউজ হয়, ইলেকট্রিক এনার্জিটা ততটা এনার্জি দিতে হবে, তাহলে একটা NaCl এর বন্ড ফ্লিপ হবে, ভাঙবে। তোমরা আস্তে আস্তে পড়বে যে আহ, এখানে তুমি সলভেন্টের কথা আমি বলি। একটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, আস্তে আস্তে ঢুকছি ভেতরে, হ্যাঁ। আর 2 নাম্বার হচ্ছে যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আচ্ছা, প্রোটিক কথাটার মানে শুনে বুঝতে পারছো, প্রোটিক মানে কি? প্রোটন আছে যেখানে, রাইট? সো এটার এক্সাম্পল একটা হতে পারে, ধরো মিথানল, ঠিক আছে, বা কি ইথানল, ওকে, বা আরো প্রচুর এক্সাম্পল হতে পারে। দেন জলও একটা পোলার প্রোটিক সলভেন্ট, ঠিক আছে, জল। এদের সবার এই যে আমরা কেমিক্যাল বন্ডিং এ পড়েছিলাম যে যখন কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, লাইক ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, তাদের সাথে অ্যাটাচড যে হাইড্রোজেন গুলো থাকে না, তারা সব কি অ্যাসিডিক প্রোটন হয়, ঠিক আছে। তো এই যে পোলার প্রোটিক সলভেন্ট গুলো আছে, তারা প্রোটন দিতে পারে, ঠিক আছে। সিমিলারলি কিছু পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট আছে, লাইক দিস ইজ কল্ড দিস ইজ কল্ড DMSO, ওকে, DMSO means ডাইমিথাইল সালফোক্সাইড, ওকে, দিস ইজ কল্ড DMSO। দেখো এইখানে কোনো অ্যাসিডিক প্রোটন নেই, জাস্ট কোনো হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে যুক্ত নেই, তাই না? সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো অ্যাসিডিক প্রোটন নেই। তো এদের ক্ষেত্রে কি হয়, এই পোলার প্রোটিক সলভেন্ট গুলোর একটা স্পেশাল প্রপার্টি আছে, যখনই কোনো চার্জ স্পিসিস এখানে চলে আসে না, চার্জ স্পিসিস, ঠিক আছে, তো সাপোজ A প্লাস আছে, এই যে এই সিস্টেমটা এরকম, A প্লাস আর বি মাইনাস, বিরাজনীকে ছেড়ে দিলাম এক্ষেত্রে, তখন এখানে কি হয়, এখানে একটা খুব সুন্দর জিনিস হয়, সেটাকে বলা হয় সলভেশন, ওকে।
সলভেশনটা জিনিসটা কিরকম হয়, এই যে এ তো প্লাস, তার মানে এ কি চায় সবসময় মাইনাস চায়, তাই তো? এই যে মিথানল গুলো আছে না, মিথানলের কি আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে। তো এই লোন পেয়ার দিয়ে একে এরকম স্টেবিলাইজেশন দেয়, ঠিক আছে? বিকজ এর প্লাস, এর কাছে ইলেকট্রন বেশি আছে, তো কি করবে, কাছাকাছি চলে আসবে, এর স্টেবিলাইজেশন দেবে, ঠিক আছে? সিমিলারলি এখানে আরো মিথানল আছে, এখানে ন্যাচারালি লোড পেয়ার দিয়ে এটাকে আবার স্টেবল করে দেবে। এরকম করে করে পুরো এ প্লাস যে ক্যাটায়ন আছে না, তাকে চারিদিকে মিথানলের একটা স্ফিয়ার বলয় টাইপের তৈরি করে তুলবে। দিস ইজ কল্ড সলভেশন। ওকে, এবং এর ফলে একটা এনার্জি রিলিজ হবে, দ্যাট ইজ কল্ড সলভেশন এনার্জি। হোয়াট এনার্জি? সলভেশন এনার্জি। ওকে, সিমিলারলি তোমার মনে হতে পারে তাহলে বি মাইনাসটা কি করবে? বি মাইনাসটা কি করবে, এই যে মিথানল আছে না, অক্সিজেন যে মোর ইলেকট্রোনেগেটিভ, তার মাথায় নেগেটিভ থাকবে হালকা, এর মাথায় হালকা পজিটিভ থাকবে, তখন এও এর সাথে ইন্টারাকশন করতে শুরু করবে। দিয়ে এভাবে করে পুরো বি মাইনাসটাকে এভাবে ঘিরে সে এরকম স্টেবল করে দেবে, ঠিক আছে? তো এই যে প্রোটন গুলো মাইনাসটাকে স্টেবল করছে, অক্সিজেনটা প্লাসটাকে স্টেবল করছে, এরকম করে করে পুরো সিস্টেমটা স্টেবল হয়ে যাবে, ঠিক আছে? তো যে কোনো চার্জ স্পিসিস, যে কোনো কি স্পিসিস, চার্জ, চার্জ স্পিসিস সবসময় কোথায় থাকতে চায়, পোলার প্রোটিক সলভেন্টে থাকতে চায়। এবং যারা আনচার্জ, যারা চার্জ, যে রিয়াকশনে চার্জ তৈরি হচ্ছে না, সেসব রিয়াকশন কোথায় ফেভারেবল হয়, পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে, ঠিক আছে? সেজন্য অর্গানিক রিয়াকশনে, রিয়াকশন তো হাওয়াতে হয় না, রিয়াকশন হওয়ানোর জন্য তো একটা মিডিয়াম দরকার না, সলভেন্ট, লিকুইড একটা, তাই না? লিকুইডের মধ্যে আমরা সব গুলে দিই, গুলে দিয়ে রিয়াকশনটা করাই। এবার সেই লিকুইডটাকে আমরা কি বলি, সলভেন্ট। এখন তো আমরা বড় হয়ে গেছে, সলভেন্ট, সলিউশন, সলিউট, এগুলো কি আর বলবো না। তো সলভেন্টটা আমরা চুজ করি, তার একটা কিন্তু তার পেছনে লজিক থাকে, এইটা হচ্ছে সেই লজিকটা। চার্জ স্পিসিস গুলো সবসময় পোলারিটিক সলভেন্টে স্টেবল হয়, সেজন্য আমরা পোলারিটিক সলভেন্ট নিই, লাইক মিথানল, ইথানল, এই টাইপের যত রাজ্যের পোলারিটিক সলভেন্ট আছে। আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হচ্ছে এটা। আরেকটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের উদাহরণ দিচ্ছি, that is widely used in organic reaction. It's called BCM. Okay. Now what is BCM? That is dichloromethane. Okay. মিথেনটা কি? CH4, হ্যাঁ, এখান থেকে জাস্ট বলেছে ডাইক্লোরো, মানে দুটো হাইড্রোজেনকে সরিয়ে দাও, দুটো ক্লোরিন বসিয়ে দাও, দিস ইজ BCM। ওকে, একটা লিকুইড হয়, হাতে পড়লে হালকা জলে এবং খুবই ইভাপোরেটিভ, এখানে যদি ফেলে দিই তুরন্ত ইভাপোরেট করে দেবে, ঠিক আছে? বয়লিং পয়েন্ট খুবই হাই, সামথিং 40-50 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচারে ইভাপোরেট হয়ে যায়। ওকে, লিকুইড হয়, কালারলেস লিকুইড, এবং হাতে পড়লে একটু জলে, কারণ হ্যালোজেন আছে। এই হ্যালোজেনেটিং সলভেন্ট যেগুলো পড়লেই skin এ একটু ইচিং হয় হালকা জলে। এছাড়াও আছে ডিএমএফ। ওকে, ডিএমএফ টা কি? এটা ডাইমিথাইল ফর্মামাইড। এগুলো আস্তে আস্তে জানতে পারবে যে ডাইমিথাইল ফর্মামাইড, ডিএমএফ। ওকে, দিস আর পোলার অ্যাক্রোটিক সলভেন্টস। পোলার প্রোটিক কারা? ইথানল, ইথানল, জল, ধরনের আরো অনেক কিছু আছে। এবার কয়েকটা কথা বলছি দেখো। এবারে পোলার সলভেন্টস লাইক ওয়াটার, ইথানল, ওকে, helps in dissociating bonds, helps in dissociating bonds. Okay, like free radicals are never stabilized by solvents. দেখো,
ফ্রি রেডিক্যাল জিনিসটা কি বললাম? ফ্রি রেডিক্যালের মধ্যে এই যে এদিকে দেখো একবার, এই যে ফ্রি রেডিক্যাল গুলো আছে না, ফ্রি রেডিক্যাল গুলো কিন্তু অলরেডি একটা আনপেয়ার্ড ইলেকট্রন মাথার মধ্যে নিয়ে আছে, তাই না? হ্যাঁ, একটা আনপেয়ার্ড ইলেকট্রন মাথার মধ্যে নিয়ে আছে। তাদেরকে কিন্তু পোলার প্রোটিক সলভেন্টই হোক বা পোলার অ্যাপ্রোটিক সলভেন্টই হোক, ওরা কিন্তু কখনো স্টেবিলাইজড হয় না। বুঝা গেল? পোলার প্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক, ওরা কখনোই স্টেবিলাইজড হয় না। র্যাডিক্যাল ইজ অলওয়েজ আনস্টেবল স্পিসিস। ঠিক আছে? ইভেন যে কোনো ইন্টারমিডিয়েটই হচ্ছে আনস্টেবল স্পিসিস। কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, সবাই হচ্ছে আনস্টেবল। ঠিক আছে? বাট কম্পারেটিভলি র্যাডিক্যাল হচ্ছে অনেক বেশি আনস্টেবল। এবার আমার কথাগুলোর পেছনে সেই ওই যে কিছু প্রোডাক্ট কিনতে গেলে লেখা থাকে না, টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাইড। আমার কথাগুলোর পেছনে ওটা টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাইড। এগুলোর অনেক এক্সেপশন থাকতে পারে, বাট ইন জেনারেল আমি কথা বলছি আর। তো ওটাই ব্যাপার। সব থেকে স্টেবল স্পিসিস কি হয়? নিউট্রাল স্পিসিস। ঠিক আছে? এই যে নিউট্রাল, কোনো চার্জ নেই, কোনো ঝামেলা নেই, জীবাণু। ঠিক আছে? জীবাণু সবসময় নিউট্রাল থাকা সবসময় বেশি লাভজনক। তো মাথার উপরে চারা জানবে, তো সমস্যায় পড়বে। ঠিক আছে? থার্ড পয়েন্টটা লেখো। দেখো যে পোলার সলভেন্টস stabilizes ions by solvating it. ঠিক আছে? আমি বলছি যে লেখো, ওটা লেখো। হেটারোলাইটিক bond. In the meantime, I hope you don't ask me again what is a heterolytic bond. না, ঠিক আছে, তোমার রাস্তা নেই, রিটার্ন করতে পারি। আচ্ছা, আমি কি বলছি, হেটারোলাইটিক বন্ড ব্রেকিং অলওয়েজ টেক্স প্লেস ইন প্রেজেন্স অফ পোলার প্রোটিক সলভেন্ট। ঠিক আছে? কেন বললাম বুঝতে পারলে তো? হ্যাঁ, পোলার সলভেন্টে সবসময় মানে হেটারোলাইটিক বন্ড ব্রেকিং হয়। কেন বললাম কথাটা বুঝতে পেরেছো? কেন? বিকজ চার্জ কমপ্লেক্স গুলো পোলার মিডিয়ামে স্টেবল হয়ে যাবে। ঠিক আছে? তো নন পোলার যদি সলভেন্ট হয় আমার ক্ষেত্রে, লাইক সিসিএল, হ্যাঁ সিসিএল 4 ধরো, এই যে সিসিএল 4, সিসিএল 4 এর কি কোনো পোলারিটি থাকে? থাকে না, কোনো পোলারিটি নেই। তো এ কাউকে স্টেবল করতে পারবে না। এ না পারবে একটা ক্যাটায়নকে স্টেবল করতে, না পারবে একটা অ্যানায়নকে স্টেবল করতে। ঠিক আছে? সেজন্য মানে এখানে কিছুই হবে না, আনস্টেবল থেকে যাবে। সেজন্য হেটারোলাইটিক, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা ছোট ছোট পয়েন্ট জুড়তে জুড়তে না এত বড় হয়ে যাবে, পরে বুঝতে পারবে। হেটারোলাইটিক বন্ড ব্রেকিং কোথায় হয় বললাম? পোলার মিডিয়াম, পোলার সলভেন্ট। ঠিক আছে? আচ্ছা, এই সমস্ত ছোট ছোট পয়েন্ট আছে। তারপরে আমরা কি বলছি, আর হচ্ছে যে ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট এফেক্ট। ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট এফেক্ট। ওকে, so what is that? Electronic displacement effect can be other two types. One is temporary effect, আর 2 নাম্বার হচ্ছে যে পার্মানেন্ট এফেক্ট। ওকে, এবার পার্মানেন্ট এফেক্টটা কি? আস্তে 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 লিখতে লিখতে শুরু করে দাও। দেখো যে টেম্পোরারি এফেক্ট বলে লেখো, টেম্পোরারি ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রন ডেন্সিটি, temporary displacement of electron density in presence of an external agent. ঠিক আছে? Temporary displacement of electron density in presence of an external
রিয়েজেন্ট। ওকে, ফার্দার এটাকে দুভাগে ভাগ করছি আমরা। একটা হচ্ছে ইন্ডাক্টোমেরিক এফেক্ট, আর 2 নাম্বার হচ্ছে যে ইলেকট্রোমেরিক এফেক্ট। ওকে, সো হোয়াট ইজ an inductomeric effect? Inductomeric effect is that, এভাবে লিখতে থাকবো আমার সাথে, because temporary displacement of sigma bond electrons, temporary displacement of sigma bond electrons, আর এখানে লেখো যে, এখানে লিখবে যে temporary displacement of pi bond electrons. ওকে, ওকে, ঠিক আছে। এই জিনিসটা কিরকম আমি ভালো করে বোঝাচ্ছি। সাপোজ তোমার কাছে কি আছে, CH3Cl আছে, ঠিক আছে, CH3Cl। এবার এখানে ইলেকট্রনটা কোথায় আছে, এরকম জায়গায় আছে। এবার সাপোজ আমি এক্সটার্নাল একটা অ্যানায়ন আনলাম, মাইনাস অ্যানায়ন আনলাম, ঠিক আছে। তখন কি হবে, এ দেখো, ক্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। দেখো, খেয়াল করে দেখো, বারবার কিন্তু কেমিক্যাল বন্ড ঢুকে পড়ছে এখানটায়। এ হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, আর এ হচ্ছে ইলেকট্রোপজিটিভ। তাহলে আমাকে বলো, এ মাইনাসটা কোথায় যেতে পছন্দ করবে, এর কাছাকাছি থাকতে পছন্দ করবে নাকি এর কাছাকাছি থাকতে পছন্দ করবে? অবভিয়াসলি এর কাছাকাছি থাকতে পছন্দ করবে, বিকজ এর অপোজিট চার্জ। সুতরাং এ মাইনাসটা কিন্তু এই দিকে অ্যাপ্রোচ করবে, এই দিকে করবে না, ঠিক আছে। বিভিন্ন মাইনাস চার্জটা কোথায় থাকবে, এখানে কাছাকাছি থাকবে। এবং যখনই এরা দুজন কাছাকাছি চলে আসবে, ক্লোরিনের দিকে একটু শিফট করে যাবে ইলেকট্রনটা। তো চেহারাটা তখন কিন্তু হয়ে যাবে এইরকম, এবং এ মাইনাসটা কাছাকাছি চলে আসবে, ঠিক কি না? তো এটা হচ্ছে টেম্পোরারি ডিসপ্লেসমেন্ট অফ sigma bond electrons, because this is a sigma bond, right? Now what is pi bond? Suppose আমার কাছে এই pi bondটা আছে, CH2 double bond CH2, ওকে, দিস ইজ হোয়াট, ইথিলিন, যেটা গ্যাস হিসেবে আমরা এই ফলের স্প্রে করব, ঠিক আছে। তো এইখানটায়, এখানে তো দুজনেই কার্বন, পোলারিটির তো কোনো ডিফারেন্স নেই, এও যেরকম এও সেরকম। তাহলে আমরা মনে মনে ধরে নিলাম এই প্রান্তটা বেশি নেগেটিভ, এই প্রান্তটা একটু কম নেগেটিভ, ধরে নিলাম। তো এইখানে সাপোজ যদি একটা ক্যাটায়ন আমরা যদি নিয়ে আসি এক্সট্রা, তাহলে সে কোথায় আসতে চাইবে, এইদিকে নাকি এইদিকে? এইদিকে থাকতে চাইবে, বিকজ এখানে কি মানে, হ্যাঁ, ইলেকট্রন বেশি আছে কাইন্ড অফ, এখানে একটু কম আছে। ইন্টারাকশনটা এর সাথে বেশি দেখাবে, এর সাথে দেখাবে না। এখানে একটা ডিসপ্লেসমেন্ট হবে, টেম্পোরারি ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রনস, which we call electromeric effect. Okay, now what is permanent effect? Permanent effect টাই আমাদের আসল চর্চার বিষয়, that I am going to discuss in the next page. পার্মানেন্ট এফেক্ট, পার্মানেন্ট এফেক্টের 3টে ভাগ আছে, এটাই কিন্তু মেন জিনিস। হ্যাঁ, আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি কিন্তু সাবজেক্টে, ঠিক আছে। আমরা এখানে বলছি যে ফার্স্টে হয় ইন্ডাকশন এফেক্ট, ইন্ডাকশন প্রসেস। ইন্ডাকশন প্রসেসটা আমি খুব ভালো করে বোঝাবো, because তোমাদের ওটা বোঝার দরকারও আছে। 2 নম্বর হচ্ছে রেজোনেন্স প্রসেস, আর 3 নম্বর হচ্ছে হাইপার কনফিগারেশন। হোয়াট ইজ ইন্ডাকশন? ইন্ডাকশন নিয়ে কি বলতো, এটা একটু রেফার করছিলাম, ইন্ডাকশনটা শেষ করবো। তো ইন্ডাকশন জিনিসটা কি, এটা আমি যেমন বললাম, হ্যাঁ,
তারপর একটা বেঞ্চে, হ্যাঁ, একটা বেঞ্চ আছে আমার কাছে, ওই বেঞ্চে 5 জন বসে আছে, ঠিক আছে? একজন আছে, দুজন আছে, তিনজন আছে, 4 জন আছে, 5 জন আছে। ওকে, এবার এটা হচ্ছে আমি, আমার পাশে যে বসে আছে স্যার, আমার এটা স্বামী বিবেকানন্দ বসে আছে আমার পাশে, ঠিক আছে? স্বামী বিবেকানন্দ বসে আছে, তার পাশে আমি বসে আছি। স্বামী বিবেকানন্দের পাশে যদি আমি বসি, সে কি আমাকে খারাপ কথা বলবে? খারাপ কথা বলবে না তো, আমাকে ভালো কথা বলবে। মানে কি হয়ে যাবো, আমিও ভালো হয়ে যাবো। এবার ন্যাচারালি আমার সাথে যে থাকবে, তো কেউ একজন থাকে, সাপোজ আমার পাশে let's say কেউ একজন থাকে, হ্যাঁ, প্রস্তাব থাকে। প্রস্তাব কি শর্ট টাইম না, প্রস্তাব করা থাকে, সেও ভালো হয়ে গেল আস্তে আস্তে। তার পাশে থাকলো কৌশিক থাকে, সেও ভালো হয়ে গেল। এরকম করে করে একটা ভালো চেইন তৈরি হলো। তো এটা একটা ইন্ডাকশন। এই ক্ষেত্রে এটাকে আমরা পজিটিভ ইন্ডাকশন, তাই না? পজিটিভ ইন্ডাকশন প্লাস আই। সিমিলারলি আমার পাশে যদি স্বামী বিবেকানন্দ না থেকে এখন দেখা গেল কে থাকলো, কেউ একজন থাকলো, নেগেটিভ কোনো পার্সন থাকলো, যে শুধু নেগেটিভ নেগেটিভ কথা বলে, খুব বাজে কথা বলে, ঠিক আছে? তাকে একটু নেগেটিভ নেগেটিভ কথা বলে, সবসময় ফালতু কথা বলে। তো তার সাথে থেকে আমিও খারাপ হয়ে গেলাম, এও খারাপ হয়ে গেল, এও খারাপ হয়ে গেল, সবাই খারাপ হয়ে গেল। তো এইটা কি হলো, এটা মাইনাস আই এফেক্ট হলো। হ্যাঁ, মাইনাস আই এফেক্ট। ইন্ডাকশন জিনিসটাও ঠিক সেরকম, পাশে কে আছে তার উপর নির্ভর করে ওঠে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিচ্ছি। দেখা গেল আমার এখানে একটা কার্বনের চেন আছে, CH3, CH2, CH3, CH, CH3, ঠিক আছে? খেয়াল করে দেখো সবার কিন্তু কার্বনের 4টে করে বন্ড আছে, ঠিক আছে? বারবার ওটা কিন্তু আমরা লিখবো না, হ্যাঁ? এইটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি লাইন দিয়ে, কিরকম হবে? 4টে কার্বন, ঠিক আছে? এখানে দেখো দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে কটা থাকবে? 3টে, তাই না? কার্বন 4টে করে বন্ড করেছে, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছি আমি কথাটা, এটা হচ্ছে একটা চেন, সবাই কার্বন। তো এখানে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, তাই না? যেহেতু সবাই কার্বন আছে, কার্বনের সাথে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স তো জিরো। তো আমি ধরলাম এইবার এই এই যে একটা হাইড্রোজেন আছে না, একটা হাইড্রোজেনকে সরিয়ে আমি ফ্লুরিন দিয়ে দিলাম, ফ্লুরিন দিয়ে দিলাম, ঠিক আছে? এবার ফ্লুরিন কি করবে, তার ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, তাই তো? সেই ইলেকট্রনটা টানলো, এবং পাশের কার্বনে সে কি করবে, ন্যাচারালি ইলেকট্রনের ডেন্সিটিটা যদি এইদিকে চলে আসে বেশি করে, তাহলে পাশের কার্বনে কি হয়ে যাবে, বেশি পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে, হ্যাঁ? এবং তার পাশের, এবার এই কার্বনে যদি বেশি পজিটিভ হয়ে যায়, তখন সে কি করবে, পাশের কার্বন থেকে ইলেকট্রন টানতে শুরু করবে আবার। এবং সেই পাশের কার্বন থেকে ইলেকট্রন টানলে ন্যাচারালি এখানে কিন্তু কিছুটা পজিটিভ চার্জ হয়ে যাবে। আবার ন্যাচারালি এখানে যখন পজিটিভ আসবে, এখান থেকে আবার ইলেকট্রন টানবে, তো ন্যাচারালি এইখানটাতে আবার কিছুটা পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে। আবার এখানেও এখান থেকে হলে এখানে চেন হিসেবে চলতে থাকবে। একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম পুরো চেনটাকে খারাপ করে দিল। এবং ফ্লুরিন আলটিমেটলি কি করছে, ইলেকট্রন নিজের থেকে টেনে নিচ্ছে। তো ফ্লুরিন যেহেতু ইলেকট্রন নিজের থেকে টেনে নিচ্ছে, দ্যাটস ওয়াই উই কল্ড ইট মাইনাস আই এফেক্ট। ওকে, এবার সাপোজ এমন কোনো গ্রুপ আমার কাছে আছে, তাহলে এই মাইনাস আই এফেক্টটা কারা দেখাবে? মাইনাস আই এফেক্টটা তারা দেখাবে না যারা ইলেকট্রন নিজের দিকে টানবে। ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে, তো তারা কি করছে, ইলেকট্রন টেনে পুরো চেনটাকে পজিটিভলি একটু চার্জ করে দিচ্ছে। তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যারা আছে তারাই তো এটা করতে পারবে না। Because যারা ইলেকট্রন যাদের কাছে বেশি আছে তারা তো ইলেকট্রন দেবে। তো এখানে কি হচ্ছে, মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে। এবার কথা হচ্ছে মাইনাস আই এফেক্ট, বুঝতে পারছো তো ব্যাপারটা? তো ইন্ডাকটিভ এফেক্ট জিনিসটা কি, এটা হচ্ছে পার্মানেন্ট পোলারাইজেশন হয়ে গেল। এতক্ষণ কিন্তু এই যে এইটা আমরা দেখলাম ইন্ডাকটিভ এফেক্ট, এখানে কি হচ্ছিল, এই যে বাইরে থেকে একটা এ মাইনাস চার্জ আসলো তখন এটা হচ্ছিল, এই মাইনাস চার্জটাকে দূরে নিয়ে সরিয়ে দাও, আর কিছু হবে না, আবার আগের মতো হয়ে যাবে। বা এখানে ওই বি প্লাস চার্জটাকে দূরে সরিয়ে দাও, আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু এখানে যে চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু পার্মানেন্ট চেঞ্জ একটা, রাইট? সো এখানে আমরা এটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট দু টাইপের হয়, প্লাস আই আর মাইনাস আই, ঠিক আছে? প্লাস আই
আর মাইনাস আই। প্লাস আই জিনিসটা কি? ইলেকট্রন দিচ্ছে জেনের মধ্যে, জেনের মধ্যে ইলেকট্রন দিচ্ছে, আর এরা কি করবে? নিচ্ছে, ঠিক আছে। মাইনাস আই এর একটা ট্রেন্ড আছে, ঠিক আছে, সেটা লিখে নাও। দেখো যে মাইনাস আই, মাইনাস আই সিরিজ বলে লিখে রাখবে, মাইনাস আই সিরিজ, ঠিক আছে। আর লেখো যে ডিক্রিজিং অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে, অর গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে, গ্রুপ ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা, এখানে লেখো যে NF3 প্লাস NR3 প্লাস NO2 CN সায়ানাইড F CO2H F Cl Br I CO2R OR OH NH2 অ্যালকাইন C111 ঠিক আছে। তারপর হচ্ছে ফিনাইল রিং, তারপরে হচ্ছে অ্যালকিন, ঠিক আছে। আর সমান সমান লিখে রাখবো, অ্যালকাইল লিখবে। ওকে, তার মানে দেখো এ সব থেকে বেশি মাইনাস আই দেবে, ঠিক আছে। যেমন যেমন করে পেছনের দিকে যাচ্ছি না আমরা, তেমন তেমন করে কি হচ্ছে, মাইনাস আই টেন্ডেন্সিটা কমে যাচ্ছে, তাই না? এরা সবাই কি করবে? এরা সবাই কিন্তু গ্রুপ থেকে ইলেকট্রন নিয়ে নেবে, তাই তো? দেবে না কেউ, ঠিক আছে। এবার লেখো প্লাস আই সিরিজ। প্লাস আই সিরিজটা জিনিসটা কি? হচ্ছে ডিক্রিজিং অর্ডার অফ ইলেকট্রন ডোনেশন টেন্ডেন্সি, ঠিক আছে। ডিক্রিজিং অর্ডার অফ ইলেকট্রন ডোনেশন টেন্ডেন্সি, ঠিক আছে। এটা দেখতে কিরকম প্লাস আই সিরিজটা? তো আমার মুখের কথা শুনে লেখার চেষ্টা করার চেষ্টা বলছি, কিন্তু লিখে রেখে লেখো, ঠিক আছে, বাট দেখার চেষ্টা করো। CH2 মাইনাস NH মাইনাস O মাইনাস COO মাইনাস, এই যে, এটা বুঝতে পারছো কি এই জিনিসটা? এটা কি? এইটা, ওকে, CH3 CH3 CH3, ওকে। Similarly this, similarly CH2 CH3, okay. Similarly CH3 প্লাস এটুকু জানলেই হবে, আর কিছু দরকার নেই। Okay? আচ্ছা, একটা জিনিস আমি এক্ষেত্রে বলি, প্রথমের দিকে যে কম্পাউন্ড গুলো আছে না, দেখো, এটা একটু শুনে নাও, আমার কথা শুনে নাও, এটা বলছি। দেখো, প্রথমের দিকে দেখো কার্বনের মাথায় মাইনাস চার্জ আছে, এই ল্যাপটপের দিকে তাকাও, প্রথমের দিকে দেখো মাইনাস চার্জ আছে কার্বনের মাথায়, নাইট্রোজেন আছে, তারপর অক্সিজেন আছে, ঠিক আছে। দেখে মনে হতে পারে এখন তো বললেন যে কার্বন, নাইট্রোজেন, সরি নাইট্রোজেন অক্সিজেন এরা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ স্পিসিস, এরা তো ইলেকট্রন নিয়ে নেয়, মাইনাস আয় দেখাবে, তাহলে প্লাস আয় কেন লিখেছেন? এটা মনে হতে পারে, কিন্তু এখন নাইট্রোজেনের মানে মাইনাস চার্জ আছে মানে কি, এক্সেস ইলেকট্রন হয়ে গেছে, তাই না? এবার এক্সেস ইলেকট্রন হয়ে গেলে কি করবে? ও দেবে না ইলেকট্রন, ইলেকট্রন দেবে। তখন দেখো NH মাইনাস ও মাইনাস, আর এখানে দেখো ও এইচ আছে কিন্তু, ওইচ ইলেকট্রন দেয়, আর ও মাইনাস ইলেকট্রন দেয়, সরি ওইচ প্লাস আই লেখা আছে, প্লাস আই মানে কি দেবে, নেবে, তো ওইচটা কি করবে? ফুল করবে, আর এই কি করবে? দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, কথা হচ্ছে যে এখানে কোশ্চেন আসতে পারে কার্বনটা আগে কেন আছে, নাইট্রোজেন পরে কেন আছে, অক্সিজেন পরে কেন আছে?
কার্বন হচ্ছে কার্বনের নিজের ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, রাইট? সো কার্বন যদি নিজের ইলেকট্রোনেগেটিভিটি কম থাকে, ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখতে চায়, তাই না? তো কার্বনের নিজের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু অনেক কম, সেজন্য কার্বন কিন্তু কখনোই নিজের মাথায় মাইনাস চার্জটাকে রাখতে পারবে না। তো ন্যাচারালি কি করবে, ওর মাথায় মাইনাস চলে এসছে সাপোজ কোনোভাবে, ও কি করবে, তুরন্ত সেটাকে নামানোর চেষ্টা করবে ঘাট থেকে। ও কি করবে, ইনস্ট্যান্টলি দিয়ে দেবে, তাই না? সেজন্য কার্বন কিন্তু সবার আগে আছে, CH2 মাইনাস কিন্তু সবার আগে আছে। আচ্ছা, নাইট্রোজেন আর অক্সিজেন ওদের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি। তো ওরা কি করবে, মাইনাস চার্জ আসলে স্টেবল করবে, একটু স্টেবিলাইজড হয়ে যাবে ওদের মাথায়। সুতরাং ওরা নামাতে চাইবে ঘাট থেকে, বাট একটু থাকলেও কোনো অসুবিধা নেই। সেজন্য ওদের প্লাস সাইডটা কম্পারেটিভলি কম। বোঝা গেল? আচ্ছা, আরেকটা কথা, CH3, এখানে কি আছে, একটা কার্বন তিনটে কার্বনের সাথে অ্যাটাচড আছে, তাই তো? দিস ইজ কল্ড 3 ডিগ্রি কার্বন। ওকে, or 3 ডিগ্রি কার্বন, ওকে, or অনেকে 3 ডিগ্রি মানে টার্সিয়ারি, রাইট? সো দিস ইজ কল্ড টার্সিয়ারি কার্বন। ওকে, নাও দেন এটা কি হবে, এটা কত ডিগ্রি কার্বন তাহলে? দিস ইজ কল্ড সেকেন্ডারি কার্বন, ডিগ্রি কার্বন। ওকে, আর পিপল কল ইট সেকেন্ডারি কার্বন, সেকেন্ডারি কার্বন, তাই তো? আচ্ছা, এইটা তাহলে কি হবে? হ্যাঁ, এটা কি, এই যে এই কার্বনটা কি কার্বন? প্রাইমারি কার্বন, 1 ডিগ্রি কার্বন, রাইট? এটা বোঝাতে পারলাম তো? তো এই ডিগ্রি গুলো জানাটা ইম্পর্টেন্ট, কে কত ডিগ্রি কার্বন, ঠিক আছে? প্রাইমারি কার্বনের সাথে তিনটে কার্বন অ্যাটাচ আছে, টারশিয়ারি কার্বন, কার্বনের সাথে দুটো কার্বন অ্যাটাচ আছে, সেকেন্ডারি কার্বন, কার্বনের সাথে একটা কার্বন অ্যাটাচ আছে, প্রাইমারি কার্বন, ঠিক আছে? আচ্ছা, আর এই যে পার্টিকুলার এই গ্রুপটা আছে না, একটা কার্বনের সাথে তিনটে CH3 গ্রুপ আছে, দিস ইজ কল্ড টার্ড বিউটাইল গ্রুপ। ওকে, এইসব টার্ম গুলো কিন্তু পরে আসবে, আগে থেকে বলে রাখছি, এটা মুখস্থ করে রাখো। টার্ড বিউটাইল গ্রুপ, টার্ড বিউটাইল গ্রুপ, ওকে, দিস ইজ কল্ড অ্যান আইসোপ্রোপাইল গ্রুপ। পরীক্ষার হলে লিখে দেবে ডাইরেক্ট আইসোপ্রোপাইল, আমার কিন্তু এই সিস্টেমটা আছে, ঠিক আছে? আইসোপ্রোপাইল থার্ড বিউটাইল, আইসোপ্রোপাইল থার্ড বিউটাইল, আইসোপ্রোপাইল থার্ড বিউটাইল, এটা মাথায় থাকা উচিত। থার্ড বিউটাইল বললে এটাই যাতে মাথায় আসে, ঠিক আছে? আচ্ছা, এইটার ক্লাস হয় কেন বেশি বললাম, বিকজ CH3 তো ইলেকট্রন দেয় ন্যাচারালি, মিথাইল গুলো, তো এখানে কি হচ্ছে, তিনখানা গ্রুপে ইলেকট্রন দিচ্ছে, ন্যাচারালি এই সেন্টারে ইলেকট্রনটা অনেক বেশি, এখানে দুটো মিথাইল ইলেকট্রন দিচ্ছে, সেজন্য এই সেন্টারের ইলেকট্রোনেগেটিভিটি আরেকটু বেশি, আরেকটু কম, সরি। এখানে কি করছে, একটা সেন্টারে ইলেকট্রন দিচ্ছে, এখানে এখানে সবচেয়ে বেশি নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, এখানে একটু কম হচ্ছে, এখানে একদমই কম হচ্ছে। এখানে কি হচ্ছে, তিনটে মিক্স হচ্ছে, এখানে কি হচ্ছে, যে কোনো দুটো, তখন আমরা ধরে নিলাম PX প্লাস PY মিক্স হচ্ছে, দিয়ে কি দিচ্ছে আমাদেরকে, sp2 দিচ্ছে। তাহলে আরেকটা p অরবিটাল কি হচ্ছে, এখানে পড়ে থাকছে, তাই না? এরা তো হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে নিয়েছে, তাই তো? এই কি তৈরি করেছে, sp2 হাইব্রিড অরবিটাল তৈরি করে নিয়েছে, কিন্তু এরা কি পিজেড করে থাকলো না, তাহলে পিজেড হচ্ছে এখানে কিন্তু আনহাইব্রিডাইজড অরবিটাল, তাই তো? এবার কথা হচ্ছে px py pz কিভাবে থাকে, পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাই তো? তাহলে এখানে যদি এক্স হয়, এটা যদি জেড ধরেন, এটা হয়ে যাবে ওয়াই, তো তিনটে অ্যাক্সিস কিরকম আছে, এইভাবে যদি পিজেড থাকে, এটা হয়ে যাবে px, এটা হয়ে যাবে py। সিমিলারলি sp হাইব্রিডাইজেশনে কি হয়েছে, এস এর সাথে সাপোজ যে কোনো একটা, ধরো px টা ফিক্স করেছে, তাহলে পি ওয়াই আর pz এটা কি, এটা হচ্ছে কিন্তু আনহাইব্রিডাইজড, তাই না? হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করেনি। কথা হচ্ছে যে, আচ্ছা, এখানে যখন কার্বন sp3 হাইব্রিডাইজেশন করে, তখন সেটা দেখতে কিরকম হয়, দেখতে জিনিসটা এরকম হয়, তাই না? sp3 মানে তোমার এক্স ক্যারেক্টার কত,
এখানে 25%, এবং পি ক্যারেক্টার কত? 75%। তার মানে কি, লোকগুলো অনেক বেশি লম্বা হবে, তাই তো? যেহেতু পি ক্যারেক্টার বেশি, তাহলে আমরা বলতে পারি যে এখানে লোকগুলো এইরকম, এই 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 এবং এই এরকম, ঠিক আছে? এগুলো কি sp3 হাইব্রিড লোক, এবং এখানে কি হচ্ছে, একটা করে হাইড্রোজেন সে কি করেছে, ওভারল্যাপিং করেছে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এবং এই বন্ড অ্যাঙ্গেল গুলো কত হয়, 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে? এই প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট করে দেয়। সেটা হচ্ছে মিথেনের স্ট্রাকচার। এটা যেটা বললাম না, এটাই হচ্ছে কিন্তু মিথেন, ঠিক আছে? যে কার্বন আছে, কার্বনের সাথে 4টে হাইড্রোজেন আছে, টেট্রাহেড্রাল জিওমেট্রি, 109 ডিগ্রি 28 মিনিট করে হচ্ছে স্ট্রাকচার গুলো, ঠিক আছে? এরকম টেট্রাহেড্রাল জিওমেট্রি। আচ্ছা, sp2 টা কি হচ্ছে তাহলে? sp2 টা ভালো করে বোঝার বিষয় আছে। sp2 টা আমি আরো একবার লিখছি এখানে, s আছে, তারপর px আছে, আর py আছে। তাহলে pz টা কি হচ্ছে, আনহাইব্রিডাইজড করে থাকছে, তাই তো? এবার সাপোজ sp2 হাইব্রিড লো আছে, তো তাহলে এই এই আমি বলছি এইরকম একটা স্ট্রাকচার আছে। এটা কি, দিস ইজ, দুটো কার্বন আছে, সেজন্য ইট ইজ কল্ড ইথ। ওকে, একটা কার্বন হলে মিথ হয়, দুটো হলে ইথ হয়, ইথ। এবং এটাকে লেখা হয় ইথিলিন, ঠিক আছে? আইউপিএসসি নেমিং এর চ্যাপ্টারে বলা হলো, আইউপিএসসি নেমিং ইথিলিন। ওকে, নাও নাও যেটা বলছিলাম, এটার এটার অ্যাকচুয়ালি কিরকম এটা দেখতে হবে, ঠিক আছে? কার্বন আছে, আর একটা কার্বন আছে, এটা কিন্তু বোঝার বিষয় আছে। কার্বন আছে, আরেকটা কার্বন আছে, এই দুটো কার্বন কি করেছে, তারা দুজন sp2 হাইব্রিডাইজেশন করেছে, ঠিক আছে? এই হচ্ছে একটা sp2 গ্রুপ, এই হচ্ছে এই কার্বনটা sp2 গ্রুপ, তাহলে তারা ওভারল্যাপিং করেছে, এইখানটায় ওভারল্যাপিং হয়েছে, দিয়ে এই কার্বন কার্বনের সিগমা বন্ডটা হয়েছে, ঠিক আছে? সিগমা বন্ডটা হয়েছে প্রথম বন্ডটা, ঠিক আছে? আচ্ছা, এবার কটা করে sp2 গ্রুপ থাকবে প্রত্যেকটা কার্বনের কাছে? 3টে করে, ঠিক আছে? এই অ্যান্ড এই, এগুলো হচ্ছে sp2 হাইব্রিড গ্রুপ, ঠিক আছে? এবার কি হয়েছে, এখানে একটা হাইড্রোজেন আসবে, ঠিক আছে? গাড়িটা চেঞ্জ করে দিচ্ছি, বেটার লাগবে। এখানে একটা হাইড্রোজেন আসবে, ন্যাচারালি এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে। হাইড্রোজেনও কি করছে, একটা করে ইলেকট্রন দিচ্ছে, এবং কার্বন একটা করে ইলেকট্রন দিচ্ছে। এই পোর্শনটা সে ওভারল্যাপিং করে দিচ্ছে, এই পোর্শনটা ওভারল্যাপিং করে দিচ্ছে, ঠিক আছে? ওভারল্যাপিং করলে কি হচ্ছে, এই দেখো, এই সিগমা বন্ডটা ফর্ম হয়ে গেল, সিগমা বন্ডটা ফর্ম করে গেল, এবং এই যে 4টে সিগমা বন্ড ফর্ম করে, ঠিক আছে? ঠিক আছে, এবার তাহলে পড়ে থাকলো কে, sp2 হাইব্রিড অরবিটাল ইউজ হয়ে গেল, তাই না? তাহলে পড়ে থাকলো পিজেডটা, এই কার্বনের একটা পিজেড থাকলো, আর এই কার্বনটা আরেকটা পিজেড থাকলো, ঠিক আছে? তাহলে তাহলে আমি বলছি কি, পিজেডটা কোথায় থাকবে, এর পারপেন্ডিকুলার, এরকম। এবং এখানে ন্যাচারালি ইলেকট্রন ডেনসিটি আছে, এখানেও ইলেকট্রন ডেনসিটি আছে, এখানেও আছে। এরা কি হচ্ছে, এইভাবে ওভারল্যাপ, এইভাবে, ঠিক আছে? এইভাবে ওভারল্যাপ করছে। তার মানে আমি বলতে চাইছি কি, সিগমা বন্ডটা যদি এক্স ওয়াই প্লেনে হয়, তাহলে পাই বন্ডটা কোথায় ফর্ম করছে, ঠিক তার পারপেন্ডিকুলারলি, তাই না? সিগমা বন্ড যদি এক্স ওয়াই প্লেনে হয়, তাহলে পাই বন্ড কোথায় ফর্ম হচ্ছে,
ঠিক তার পারপেন্ডিকুলারলি। অর্থাৎ এই সিগমা বন্ডের পরে যে পাই বন্ডটা ফর্ম করলো সেটা কোথায় হচ্ছে, সিগমা বন্ডের পারপেন্ডিকুলারলি ফর্ম হলো। অর্থাৎ এইটা যদি মানে হেড অন ওভারল্যাপিং হয়, হেড অন কেন বলছি, বিকজ মুখোমুখি হচ্ছে, তাহলে এটা হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ। তার মানে পাই বন্ড কোথায় হলো, পাই বন্ড ফর্মস কিন্তু আই মিন সাইড ওয়াইজ ওভারল্যাপিং। আর এটা কি হলো, এই সিগমা বন্ড কেন ফর্ম করলো, হেড অন ওভারল্যাপিং। এটা হচ্ছে এই ইথেনের গল্প, ঠিক আছে, হচ্ছে ইথিন, ঠিক আছে, ইথিন। ইথ দুটো কার্বন আছে বলে, আর ডবল বন্ড আছে ইন লেখা হয় ইথিলিন, ইথিন, ঠিক আছে, ইথিলিনও বলে আমাকে অবস্থা। তো এই হচ্ছে এটার গল্প। হ্যাঁ, সিমিলারলি এই যে sp3, sp3 মানে একটা s অরবিটালের সাথে কটা p অরবিটাল মিশছে, চারটে। যতগুলো অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করে ততগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হয়, এমোটিভ রুল অনুযায়ী চারটে পার্টিসিপেট করছে। সেজন্যই আমরা কিন্তু এখানে চারটে হাইব্রিড অরবিটাল বানিয়েছিলাম, একটা, দুটো, তিনটে, চারটে। Similarly এখানে কটা হাইব্রিড অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করেছে হাইব্রিডাইজেশনে, তিনটে। সুতরাং আমরা কিন্তু এখানে তিনটে হাইব্রিড অরবিটাল বানিয়েছি। এটা একটা, দুটো, তিনটে, একটা, সরি একটা, দুটো, তিনটে, প্রত্যেকটা কার্বনের তিনটে করে হাইব্রিড অরবিটাল আছে, এবং যেটা আনহাইব্রিডাইজড থাকছে সেটা পাই বন্ড বানাচ্ছে পারপেন্ডিকুলারলি। সিমিলারলি আমাদের কি বলে, sp হাইব্রিডাইজেশন, অর্থাৎ এই মলিকিউলটা, এইটা কিরকম দেখতে হবে সেটা হচ্ছে চেহারা জানতে চাই। তাহলে এখানে কি হয়, কার্বনের ট্রিপল বন্ড থাকলে sp হাইব্রিডাইজেশন হয়। এবং এখানে কার্বনের কিরকম চেহারা আছে, কার্বন আছে, তার সাথে আরেকটা কার্বন আছে, তারা কি করছেন, sp হাইব্রিড লোক দিয়ে হাইব্রিডাইজেশন করেছে, এই পোর্শনটা ওভারল্যাপিং হয়েছে। আচ্ছা, এস আর পি দুটো অ্যাটমিক অরবিটাল, সুতরাং দুখানেই হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এদিকে একটা sp হাইব্রিড, এদিকে একটা sp হাইব্রিড, এবং কি হয়েছে এখানে, হাইড্রোজেন চলে এসেছে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে, এবং এই পোর্শনটা তারা ওভারল্যাপ করেছে, তাই তো। এবং অজানা এস আছে, তার সাথে ধরে নিলাম px আছে, তাহলে আনহাইব্রিড কজন থাকলো, py এন্ড pz, এরা হচ্ছে আনহাইব্রিডাইজড। তাহলে এরা কি করবে, এরা তো আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে py আর pz কোন দিক থেকে থাকবে, পারপেন্ডিকুলারলি, রাইট। সো পারপেন্ডিকুলারলি কিরকম হবে, ঠিক এরকম। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এটা ওয়াই হবে, এটা ওয়াই হয়ে গেল। তাহলে এখানেও কি হবে, ন্যাচারালি এটা ওভারল্যাপিং হবে, এটা ওভারল্যাপিং হলো। তাহলে এটা কি হলো, পাই বন্ড, এই যে প্রথম পাই বন্ডটা সিগমা হয়েছিল, তারপরে প্রথম পাই বন্ড, এবার সেকেন্ড পাই বন্ডটা কে ফর্ম করবে, তাহলে জেড অ্যাক্সিস। এবং এক্স, এক্স অ্যাক্সিস যদি যেটা ধরে নিয়েছিলাম এই বরাবর সিগমা বন্ডটা ফর্ম করছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর প্রথম পাই বন্ড, এবং দুজনেরই পারপেন্ডিকুলার কি হবে, জেড অ্যাক্সিস। অর্থাৎ জেড অ্যাক্সিস কিন্তু আছে এইভাবে, এইভাবে, and এইভাবে, এইভাবে, and এইভাবে। ওকে, এটা কি রকম, কাইন্ড অফ আমার ল্যাপটপের স্ক্রিনের পেছনে আছে আর সামনে আছে, মানে এইভাবে আছে জিনিসটা, এইভাবে। এখানে ল্যাপটপের স্ক্রিন থাকলে এইভাবে পেছনে অর্ধেকটা, সামনে অর্ধেকটা। আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সিগমা ওয়ান হয়েছে, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্রথম পাই ওয়ানটা ফর্ম হয়েছে। আর জেড অ্যাক্সিসে যেটা পাই ওয়ানটা আঁকলাম সেটা এইভাবে আছে, এখানে যদি ল্যাপটপের স্ক্রিন হয় তাহলে জিনিসটা এইভাবে মাঝখান দিয়ে ঢুকে বসে। তার মানে এখানে সেকেন্ড পাই ওয়ানটা কিন্তু ফর্ম হয়েছে। তাহলে এখানেও একটা ওভারল্যাপিং আছে, আর এখানে আর একটা ওভারল্যাপিং আছে। তো এটা হচ্ছে যে কে ফর্ম করলো, পি ওয়াই, এটা কে ফর্ম করলো, পি জেড। আর এই বন্ডটা কে ফর্ম করলো, এই সিগমা বন্ডটা sp হাইব্রিডাইজেশনের ফলে ফর্ম হয়েছে, ঠিক আছে।
আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার আছে। তাহলে এখানে আমরা এরপরে হাইব্রিডাইজেশনটা আস্তে আস্তে বুঝতে পারবো যে হাইব্রিডাইজেশন কিরকম জিনিসটা। তো হাইব্রিডাইজেশন এখানে যে একটা সিম্পল আমি উদাহরণ দিচ্ছি। এবার এবার যদি সিস্টেমটাকে আমরা এইরকম করে দিই, লাইক দিস, অ্যাকচুয়ালি কার্বনের চারটে বন্ড, চারটে ভ্যালেন্স কমপ্লিট করতে হবে। আর এটা দুটো আছে, তিনটে হাইড্রোজেন লাগে, যার যেটা হাফ খালি আছে তাকে হাইড্রোজেন দিয়ে বুঝিয়ে দাও। ঠিক হবে, এটা ঠিক আছে। তো এটা কিরকম দেখতে হবে, ঠিক আছে? এটা দেখতে কিরকম হবে? এতক্ষণে আশা করি এইটুকু ক্লিয়ার হয়ে গেছে যে কার্বনের যে সিঙ্গেল বন্ড যদি হয়, কার্বনের সিঙ্গেল বন্ড তার মানে কি, কার্বনের sp3 হাইব্রিডাইজেশন। কার্বনের ডবল বন্ড, কার্বনের ডবল বন্ড তাহলে কি, sp2 হাইব্রিডাইজেশন। কার্বনের ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড তাহলে হচ্ছে কি হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডাইজেশন। ঠিক আছে। হাইব্রিডাইজেশন বার করার একটা ফর্মুলা আছে, সেটা আমি বলে দিচ্ছি এক্ষেত্রে। সেটা হচ্ছে যে স্টেরিক নাম্বার অর্গানিক আমরা কি করে ক্যালকুলেট করি, আর নাম্বার অফ, ঠিক আছে, কি করেছি, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোকালাইজড লোন পেয়ার। আর লোকালাইজড লোন পেয়ার জিনিসটা কি, সেটা আমরা পরে ডিসকাস করবো, সেটা সময় আসবে ঠিকই, একটু পরেই আসবে ইনফ্যাক্ট। তো সেটা আমরা কি, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এবার কার্বনের তো আর কোনো লোন পেয়ার থাকে না, কিন্তু কার্বনের ক্ষেত্রে ওইটুকু বলে দাও, শুধু সিগমা বন্ড কাউন্ট করে দাও, কার্বনের সিগমা বন্ড কাউন্ট করে দাও, সেটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। বুঝতে পারলে? কার্বনের শুধু সিগমা বন্ড কাউন্ট করো। তাহলে দেখো এইখানে কটা সিগমা বন্ড করেছে কার্বনটা, এক, দুই, আর এই একটা, তিনটে, তাই না? এটা তো ফাইভ বন্ড, এক, দুই, তিন, তাই তো? তিন মানে কি, তিন মানে কি, sp2, তাই তো? তাহলে এখানে কার্বন কি, sp2, এখানে কার্বন কি, এখানে কার্বন কি, সিগমা বন্ড কাউন্ট করো, এক, দুই, তিন, sp2, এখানে কাউন্ট করো কার্বনের, এক, দুই, তিন, কি, sp2, এখানে sp2। তার মানে এই পুরো সিস্টেমটাই হচ্ছে কার্বন sp2। এবং আমরা কেমিক্যাল বন্ড থেকে জানি যে sp2 হাইব্রিডাইজেশন মানে কিরকম জিওমেট্রি হয়, ট্রাইগোনাল প্লেনার, তাই তো? ট্রাইগোনাল প্লেনার তার মানে কি, আমরা কাইন্ড অফ কনক্লুড করতে পারি যে পুরো সিস্টেমটাই কিন্তু প্লেনার সিস্টেম। প্লেনার মানে কি, এরকম যদি একটা খাতার পাতা হয়, তাহলে কিন্তু এই পুরো মলিকিউলটা, পুরো মলিকিউলটা এরকম প্লেনে থাকবে, একটা খাতার প্লেনে আমরা এটাকে আঁকতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটার একটু অরবিটাল অ্যানালিসিসটা আমি বলছি, অরবিটাল অ্যানালিসিসটা বলছি। এখানে আর বন্ড আছে, অরবিটাল অ্যানালিসিসটা এরকম যে এই যে কার্বন আছে, সেই কার্বনটা কি করেছে, sp2 হাইব্রিডাইজেশন করেছে প্রথম কার্বনটার সাথে, সেই কার্বনটা আবার একটা sp2 হাইব্রিডাইজেশন করেছে, যে বন্ড ফর্মেশন করেছে এই কার্বনটার সাথে। এইরকম ছিল সিস্টেমটা, তাই তো? এরা কি করেছে, প্রথমে একটা একটা করে সিগমা বন্ড বানিয়েছে, প্রথমে একটা একটা করে সিগমা বন্ড বানিয়েছে। তাহলে ফাইভ বন্ডটা কোথায় রয়েছে? Sorry, এই যে পাশাপাশি যে বাকি sp2 হাইব্রিড অরবিটাল গুলো থাকছে, সেখান থেকে কি হচ্ছে, একটা করে হাইড্রোজেনের সাথে বন্ড করে নিয়েছে। এবার sp2 হাইব্রিড অরবিটাল কটা তৈরি করবে একটা কার্বন, কটা তৈরি করবে, কটা অ্যাটমিক অরবিটাল আছে সেখানে sp2 তে, এখন কি বললাম, sp2 সেখানে কটা
sp2 সেখানে কটা অরবিটাল টোটাল? তিনটে। তার মানে কি হাইব্রিড অরবিটাল কটা করে তৈরি করেছে? এই যে প্রত্যেকটা কার্বন কিন্তু তিনটে করে sp2 হাইব্রিড অরবিটাল তৈরি করেছে, একটা, দুটো, তিনটে। এখানে দেখো একটা, দুটো, এটাও একটা সিগমা বন্ড, সুতরাং এটাও কিন্তু sp2 হাইব্রিডাইজেশনের ফলে তৈরি হয়েছে। তার মানে এরও দেখো এক, দুই, তিন। এরও দেখো এক, দুই, তিন, এক, দুই, তিন। সবার তিনটে তিনটে করে আছে। আচ্ছা, তাহলে এর পারপেন্ডিকুলার কি তৈরি হয়েছে এবার? পাই। তার মানে এইখানে একটা পাই বন্ড হবে, এইখানে একটা পাই বন্ড হবে, এরা আবার ওভারল্যাপ করেছে। এইখানে একটা পাই বন্ড আছে, আর এইখানে একটা পাই বন্ড আছে, তাহলে এরা আবার ওভারল্যাপ করবে। ঠিক আছে, এইটা হচ্ছে পুরো সিস্টেমটা। কথা হচ্ছে যে তাহলে এইখানে যদি পাই বন্ড থাকে এবং এখানে যদি পাই বন্ড থাকে, তাহলে কি আমরা প্রথমে আমরা দেখে নিয়েছি যে সবার হাইব্রিডাইজেশন যেহেতু sp2, ঠিক আছে, তাহলে এবার কি অর্গানিকের মানে আসল যেটা জিনিস সেটা আমি বলছি এখানটায়। সবাই প্লেনার আছে, পুরো সিস্টেমটা কি প্লেনার, তাই তো? পুরো সিস্টেমটা প্লেনার, তার মানে কি এই পাই অরবিটাল গুলো কিন্তু একে অপরের প্যারালাল। সবাই প্যারালাল আছে, এই যে পি অরবিটাল গুলো, পি অরবিটাল গুলো প্রত্যেকে কিন্তু একে অপরের সাথে প্যারালালই আছে। তার মানে এখানে ইলেকট্রন ওভারল্যাপ করেছে, এইখানে ওভারল্যাপ করেছে, তাহলে এইখানেও কি সেই ওভারল্যাপটা হবে না? এইখানেও কিন্তু কাইন্ড অফ একটা ওভারল্যাপ আমরা দেখতে পাবো। এবার এটাকেই আমরা রিপ্রেজেন্ট করি কেমিস্ট্রির ভাষায় কি করে? কেমিস্ট্রির ভাষায় আমরা এটাকে রিপ্রেজেন্ট করি এইভাবে, যে ইলেকট্রনটা যখন এইখান থেকে এইখানে মুভ করলো, এইখান থেকে আবার এইখানে মুভ করলো, এই যে অ্যারো পুশ করে দিচ্ছি, এইটা মানে কি এই পুরো সিস্টেমটাতে ইলেকট্রন ডিলোকালাইজড হচ্ছে। ডিলোকালাইজেশন মানে ছড়িয়ে যাওয়া। পুরো সিস্টেমটাতে ইলেকট্রনটা, এই যে পাই ইলেকট্রন পাই ইলেকট্রনটা কি করছে? ছড়িয়ে যাচ্ছে, এইখান থেকে এইখানে ছড়াচ্ছে, এইখান থেকে এইখানে ছড়াচ্ছে। এই পুরো মানে সার্কিটটা এটা কাইন্ড অফ একটা ডিলোকালাইজড, কি বললাম আমি টার্মটা? ডিলোকালাইজড। and this phenomena is called resonance. Okay, রেজোনেন্স এর ফলে আমরা কি দেখতে পাচ্ছি? ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে ইলেকট্রনটা ছড়িয়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে এটাকে কি বলছি আমরা? রেজোনেন্স। এবং রেজোনেন্সের ফলে আমরা কি দেখতে পাচ্ছি? না, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রনস। ঠিক আছে, তাহলে এটার জন্য প্রথম কন্ডিশনটা কি? যে যত দূর ডিলোকালাইজেশন হবে তত দূর সিস্টেমটাকে কিন্তু সিস্টেমের পাই অরবিটাল গুলোকে, অর্থাৎ পি অরবিটাল গুলোকে প্যারালাল থাকতে হবে। প্যারালাল না থাকলে কি হবে? তখন একটা পি অরবিটাল এভাবে আছে, পরের পি অরবিটাল ধরে এইভাবে আছে, তাহলে কি সেখানে রেজোনেন্স হবে? তাহলে কি করে ইলেকট্রনটা ডিলোকালাইজেশন হবে? হবে না সেখানে। ন্যাচারালি সিস্টেমটাকে কি হতে হবে? প্লেনার হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এরকম বাড়িতে নিজে কিছু কিছু মলিকিউল এঁকে এঁকে ভাবতে হবে। ঠিক আছে, যে কিভাবে এটা ট্রান্সফার হচ্ছে, আমি কিছু সিম্পল এক্সাম্পল করাচ্ছি।